গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে 28 জানুয়ারিতে কেপি, এসআই এবং সার্জেন্টের ওপরে যে এক্সামটা আসতে চলেছে তার জন্য জিকেজিএস এর তোমাদের সাজেশন টাইপের ক্লাস করানো হবে। ঠিক পরীক্ষার আগের দিন পর্যন্ত কিন্তু তোমাদের ক্লাসগুলো করানো থাকবে, এবং তোমরা যদি রেগুলার বেসিসে ক্লাসগুলো দেখো তাহলে অবভিয়াসলি এর থেকে তোমরা কমপক্ষে 50 থেকে 60% কোশ্চেন কমন পেয়ে যাবে। তো শুরু করছি আজকে তোমাদের কেপি, এসআই এবং সার্জেন্ট স্পেশাল জিকেজিএস এর ক্লাস, এবং সেই ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, সাম্প্রতি এশিয়ান গেমস 2022 কোথায় অনুষ্ঠিত হলো? তো তোমাদের এই যে জিকেজিএস এর ক্লাসটা হবে, এই জিকেজিএস এর ক্লাসে 25টা করে কোশ্চেন কিন্তু রাখা হয়েছে, এবং তোমরা শুধু এটা ভেবো না যে একটা সেশন দেখলে মাত্র 25টা কোশ্চেন কভার হবে, এমনটা নয়। এখানে বাকি যে অপশানগুলো আছে, বা এখানে যেমন এশিয়ান গেমসের কোশ্চেন এসছে, তো এই রিলেটেড আদার্স যে কোশ্চেনগুলো হতে পারে সব কিছুই কিন্তু তোমাদের একসাথে রিলেট করিয়ে দেওয়া হবে। সুতরাং একটা সেশন দেখার অর্থ হলো তোমরা কমপক্ষে একটা সেশন থেকে 90 থেকে 100টা কোশ্চেন তোমরা কভার করে নিতে পারবে যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখো। তাই প্রত্যেককে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ক্লাস দেখবে, তাহলে কিন্তু তোমাদের সেটা বেনিফিট হবে তোমাদের এক্সামে। তো এখানে কোশ্চেন দেওয়া হয়েছে যে সাম্প্রতি এশিয়ান গেমস 2022 যেটা অনুষ্ঠিত হলো, যেটা 2022-এ অনুষ্ঠিত হতে পারেনি, সেটা 2023-এ অনুষ্ঠিত হয়েছে। তো কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো এশিয়ান গেমস 2022 এটা অনুষ্ঠিত হয়েছে কোথায়? এটা অনুষ্ঠিত হয়েছে চীনে, এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। তো অপশান নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। চীনের কোথায় এটা আয়োজন করা হয়েছিল? তো এক্সাক্ট জায়গাটাও কিন্তু তোমাদের জানতে হবে। তো হয়েছিল এটা হাংজাউতে, চীনের হাংজাউতে এটা অনুষ্ঠিত হয়েছিল। এশিয়ান গেমস 2022, এই এশিয়ান গেমস 2022 এখান থেকে কোশ্চেন দেবে যে এই এশিয়ান গেমসে ভারত কটা মেডেল জিতেছে বা ভারতের র্যাঙ্ক কত ছিল। তো এশিয়ান গেমসে ভারতের অর্থাৎ ইন্ডিয়ার র্যাঙ্ক ছিল কত? ইন্ডিয়ার র্যাঙ্ক ছিল 4th পজিশন। কটা মেডেল জিতে ইন্ডিয়া 4th পজিশনে এসেছিল? তো ইন্ডিয়া 107টা মেডেল জিতেছিল, গোল্ড, সিলভার অ্যান্ড ব্রোঞ্জ মিলিয়ে টোটাল 107টা মেডেল জিতেছে। জিতে ইন্ডিয়ার র্যাঙ্ক হয়েছে কত? 4th। তাহলে ফার্স্ট পজিশনে কে আছে, টপ র্যাঙ্কে কে আছে, সেটাও কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে এই এশিয়ান গেমসে। তো টপ র্যাঙ্কে আছে চায়নাই, কিন্তু টপে ছিল, অর্থাৎ হাইয়েস্ট র্যাঙ্কে ছিল কে? চায়না। এই যে এশিয়ান গেমস 2022-এর আয়োজন হলো, এই এশিয়ান গেমসের ম্যাসকট কি, এটা কিন্তু অলরেডি এক্সামে দিয়েছে। সুতরাং তোমাদের সামনে যে কেপি, এসআই এবং সার্জেন্টের এক্সাম আসতে চলেছে তার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ম্যাসকটটা ছিল ট্রিপলেট, মানে তিনটে জিনিসের নাম। কি কি? ভালোভাবে খেয়াল করো। একটা হলো কং কং, লিয়ান লিয়ান, এবং আরেকটা হলো চেন চেন। তো এই কং কং, লিয়ান লিয়ান অ্যান্ড চেন চেন ছিল এশিয়ান গেমস 2022-এর ম্যাসকট। এবার এখান থেকে তোমাদের কোশ্চেন দিতে পারে যে এর পরবর্তী যে এশিয়ান গেমস, প্রত্যেকেই জানো যে এশিয়ান গেমস প্রতি 4 বছর অন্তর হয়। তো এর পরবর্তী এশিয়ান গেমস কবে হবে? এর পরবর্তী এশিয়ান গেমস হবে 2026 সালে। তো এই 2026 সালে এশিয়ান গেমসের আয়োজন কে করবে? এশিয়ান গেমসের আয়োজন করবে জাপান। জাপানের কোথায় আয়োজন হবে? জাপানের নাগোয়াতে আয়োজন হবে। তোমাদের কিন্তু দেশের নাম না দিয়ে জায়গার নাম দিতে পারে, সুতরাং জায়গার নামটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এশিয়ানের প্রসঙ্গ যেহেতু আসলো, এখান থেকে তোমাদের রিসেন্ট আমি কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাসটা তোমাদের সকাল 8:30টায় হয়, সেই ক্লাসে কিন্তু পড়িয়েছি, তো সেটাও একটু তোমাদের এখান থেকে রিলেট করিয়ে দেবো। এশিয়ানের প্রসঙ্গ থেকে এশিয়ান সাবমিট, এশিয়ান সাবমিট। আচ্ছা, এশিয়ান গেমস আর এশিয়ান সাবমিট দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে আবার বলছি, এই এশিয়ান সাবমিটের ওপরে কিছু ফ্যাক্ট, এশিয়ান গেমসের ওপরে এই ফ্যাক্টগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। এইটুকু পড়লে তোমাদের এশিয়ান গেমসের ওপরে যা কোশ্চেন দেবে এখান থেকেই কভার হয়ে যাবে। এবার চলে আসি আমরা এশিয়ান সাবমিট। এশিয়ান সাবমিট 2023, এটার আয়োজন কোথায় হয়েছিল? তো এটার আয়োজন হয়েছিল, এর হোস্ট কান্ট্রি ছিল এই বছর কোথায়? সেটা হবে ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়াতে এর আয়োজন হয়েছিল। এশিয়ান এই যে মিটিংটা, এই যে গ্রুপটা, এই এশিয়ানের ইস্টাবলিশ কত সালে হয়েছিল? এর ইস্টাবলিশ হয়েছিল 1964 সালে। এই এশিয়ানের হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টারও কিন্তু ইন্দোনেশিয়াতে অবস্থিত। ইন্দোনেশিয়ার কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়ার জাকার্তা, ইন্দোনেশিয়ার জাকার্তাতে অবস্থিত এশিয়ানের হেডকোয়ার্টার। এখান থেকে আরেকটা ফ্যাক্ট মাথায় রাখবে
যে এই বছর 2023-এ রিসেন্ট যে এশিয়ান সামিটটা আয়োজন হলো সেটা কততম, সেটা ছিল 43তম এশিয়ান সামিট। এবার যদি তোমাদের কোশ্চেন দেয় যে 42তম এশিয়ান সামিটের আয়োজন কোথায় হয়েছিল, তো 42তম এশিয়ান সামিটের আয়োজনও কিন্তু হয়েছিল ইন্দোনেশিয়াতে। অর্থাৎ এই 42তম আর 43তম দুটোই কিন্তু ইন্দোনেশিয়াতে। কারণ কি? কারণ হলো এই এশিয়ান সামিট যেটা, এটা কিন্তু প্রত্যেক বছর দুবার করে আয়োজন করা হয়। তাই এই বছর অর্থাৎ 2023 সালে দুবার আয়োজন হয়েছিল, 42তম এবং 43তম, এবং সেই দুটো আয়োজন হয়েছিল কোথায়? দুটো আয়োজন হয়েছিল কিন্তু ইন্দোনেশিয়াতে। এখান থেকে এবার কোশ্চেন দেবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে মেম্বার কান্ট্রি কটা এশিয়ানের। তো এশিয়ানের টোটাল মেম্বার কান্ট্রি হলো 10টা। এখান থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সাম্প্রতি এই এশিয়ানের সাথে 11th মেম্বার হিসাবে, 11তম মেম্বার হিসাবে যুক্ত হতে চলেছে কোন দেশ? যুক্ত হতে চলেছে ইস্ট টিমর এর সাথে যুক্ত হতে চলেছে। এখনো কিন্তু সম্পূর্ণভাবে এরা যুক্ত হয়নি এশিয়ানের সাথে, সুতরাং আমরা বলতে পারবো না যে এশিয়ানের মেম্বার 11টা। তো এখনো পর্যন্ত এশিয়ানের মেম্বার 10টা। যখন পাকাপাকিভাবে ইস্ট টিমর এর সাথে যুক্ত হয়ে যাবে তখন বলবো যে এশিয়ানের সামিটের মেম্বার কান্ট্রি হবে 11টা। তবে 11তম মেম্বার হিসেবে যুক্ত হতে চলেছে কে? যুক্ত হতে চলেছে ইস্ট টিমর। চলে আসো পরের কোশ্চেনে। কত সালে সন্তোষ ট্রফি ফুটবল চ্যাম্পিয়ন 2023 সালে সন্তোষ ট্রফি ফুটবল চ্যাম্পিয়নশিপ কে জয়লাভ করেছে? তো এখানে কোশ্চেনে এই ফুটবলটা নাও থাকতে পারে, দেবে যে সন্তোষ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত। তো অ্যান্সার কি হবে? সন্তোষ ট্রফি ফুটবল খেলার সাথে সম্পর্কিত। এবং 2023 সালে সন্তোষ ট্রফি কে জিতেছে? সন্তোষ ট্রফি জিতেছে কর্ণাটক রাজ্য কিন্তু জিতেছে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তাহলে কর্ণাটক যখন জিতেছে তাহলে হেরেছে কে? অর্থাৎ রানার্স আপ টিম কে ছিল? কোশ্চেন দিয়েছে এইভাবে। তোমাদের পুলিশের কোনো একটা এক্সামে, আমার ঠিক খেয়াল আসছে না, ডাব্লিউবিপির সম্ভবত এক্সামে দিয়েছিল, ডাব্লিউবিপি এক্সাম কিংবা কেপি এর কনস্টেবলের যে এক্সামটা হয়েছিল প্রিলিমস এক্সাম, সেই এক্সামে কোশ্চেন দিয়েছিল যে ফিফা বিশ্বকাপের রানার্স আপ টিম কে ছিল? তো ফ্রান্স ছিল ফিফা বিশ্বকাপ, লাস্ট যে বিশ্বকাপটা হয়েছে। তো এখানে এইভাবেও কোশ্চেন দিতে পারে যে সন্তোষ ট্রফি 2023-এ রানার্স আপ টিম কে ছিল? তো রানার্স আপ টিম ছিল কে? মেঘালয়া। মেঘালয়া ছিল রানার্স আপ টিম। আর জিতেছে কে? জিতেছে এই বছর কর্ণাটক। এর আগের বছর 2022 সালে কেরালা জিতেছিল, কিন্তু সেটা না মনে রাখলেও হবে, জাস্ট আমি একটু ইনফরমেশনের জন্য এটা বলে দিলাম। এখান থেকে ফুটবলের প্রসঙ্গ যেহেতু এসে, ফুটবলের সব থেকে মানে এশিয়ার মধ্যে ফুটবলের সব থেকে পুরানো খেলা, তার নাম কি? তার নাম হলো ডুরান্ড কাপ। কোশ্চেন দেবে যে এশিয়ার সব থেকে পুরনো বা ভারতের সব থেকে পুরনো, এশিয়ার সব থেকে পুরনো মানে তার মধ্যে ভারত চলে আসে অবভিয়াসলি। তো কোশ্চেন দেবে এশিয়ার সব থেকে পুরানো ফুটবল কাপ কোনটা? তো এশিয়ার সব থেকে পুরানো ফুটবল কাপ হলো ডুরান্ড কাপ। এই যে ডুরান্ড কাপ, এই ডুরান্ড কাপটা কেন সব থেকে পুরানো? কারণ এটা 1888 সালে এই ডুরান্ড কাপের এস্টাবলিশ হয়েছিল। কার নাম অনুসারে এস্টাবলিশ হয়েছিল তার নামটাও মাথায় রাখবে। তার নাম হলো মর্টিমার ডুরান্ড। তো এনার নাম থেকেই এই কাপের নাম রাখা হয় কি? নাম রাখা হয় ডুরান্ড কাপ। এটাও কিন্তু ফুটবল খেলার সাথে সম্পর্কিত, অর্থাৎ ডুরান্ড কাপ মানে কি? এক প্রকার ফুটবল খেলা। এবং এটা এই বছরের এক্সামের জন্য এতটা ইম্পর্টেন্ট, মানে মোস্ট ইম্পর্টেন্ট এই কারণে, এই ডুরান্ড কাপ 2023, এই 2023-এর ডুরান্ড কাপ আয়োজন হয়েছিল কোথায় কোথায়? আয়োজন হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গ এবং আসামে, দুটো রাজ্য মিলে এর আয়োজন হয়। এবং এই বছর এই ডুরান্ড কাপে জিতেছে কে? জিতেছে আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে ফেমাস যে ক্লাব, তার নাম কি? তার নাম হলো মোহনবাগান। তো মোহনবাগান এইবার কিন্তু জিতেছে। আর রানার্স আপ টিম কে হয়েছে? এটাও আমাদের কলকাতার একটা ক্লাব, এটাও ফেমাস ক্লাব, এর নাম হলো ইস্ট বেঙ্গল। তো যেহেতু কলকাতার ক্লাব জয়লাভ করেছে, সুতরাং এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ডুরান্ড কাপ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। যে ফ্যাক্টগুলো বলে দিলাম এগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করবে, কারণ এইগুলো তোমরা পিডিএফ আকারে পাবে না। শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন এবং যে অপশানগুলো আছে এবং অ্যান্সার আছে সেইগুলো তোমরা শুধুমাত্র পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করতে পারবে? নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ @the learning expert SD, অথবা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে চলে আসো, তার মধ্যে
দেখবে টেলিগ্রামের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার ওপরে ক্লিক করলে তোমরা সরাসরি টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারবে এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে। তো ফুটবলের দুটো কাপ এখানে আলোচনা করে দিলাম, একটা হলো সন্তোষ ট্রফি আর একটা হলো কি, আরেকটা হলো ডুরান্ড কাপ। তো আরেকটা কাপ আমি এখান থেকে তোমাদের রিলেট করিয়ে দিই, এটাও কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা কাপ হলো সুব্রত সুব্রত কাপ। তো সুব্রত কাপ এটাও কিন্তু ফুটবল খেলার সাথে সম্পর্কিত। তো সুব্রত কাপ এই বছর 2023-এ কে জিতেছে? সুব্রত কাপ জিতেছে কেরালা জিতেছে। তাহলে সন্তোষ ট্রফি কে জিতেছে? কর্ণাটক জিতেছে। ডুরান্ড কাপ জিতেছে মোহনবাগান। সুব্রত কাপ কে জিতেছে? সুব্রত কাপ জিতেছে কেরালা। এই যে সুব্রত কাপ, এই সুব্রত কাপ একজনের নামে দেওয়া হয়, এয়ার মার্শাল। তার নাম কি? এয়ার মার্শাল। তিনি কিন্তু ভারতের যে এয়ারফোর্স আছে, এয়ারফোর্সের যিনি হেড, এয়ার মার্শাল সুব্রত মুখার্জি, এনার নাম অনুসারে সুব্রত মুখার্জি, এনার নাম অনুসারে এই কাপ খেলা শুরু হয়, অর্থাৎ সুব্রত কাপ খেলা শুরু হয়। কবে থেকে শুরু হয়েছিল? 1960 সাল থেকে শুরু হয়েছিল। তো এই ফ্যাক্টগুলো কিন্তু অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করবে এবং রেগুলার বেসিসে এগুলোকে তোমরা কিন্তু রিভাইজ করবে। রিভাইজ না করলে কিন্তু জিনিসগুলো মনে থাকবে না। চলে আসো পরের কোশ্চেন। 1960 সালে প্রথম প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় কোথায়? তো 1960 সালে প্রথম প্যারা অলিম্পিক গেমস এটার আয়োজন হয়েছিল কোথায়? এটার আয়োজন হয়েছিল রোমে। অপশান নাম্বার এ এর সঠিক অ্যান্সার। প্যারা অলিম্পিক গেমসের অর্থ কি? অনেকে মধ্যে কনফিউজিং থাকতে পারে। তো অলিম্পিক গেমে যেমন সাধারণ মানুষরা অলিম্পিক গেম তারা পার্টিসিপেট করে, তেমনি যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে তাদের নিয়ে যে অলিম্পিক গেমটা হয় তাকে বলা হয় কি? তাকে বলা হয় প্যারা অলিম্পিক। তো এখানে প্যারা অলিম্পিক থেকে কিছু ফ্যাক্ট তোমাদের, অলিম্পিক এবং প্যারা অলিম্পিক দুটোর ওপরেই কিছু ফ্যাক্ট তোমাদের রিলেট করাবো। তো এখান থেকে এক ফার্স্ট কোশ্চেন থাকবে যে প্রথম অলিম্পিক গেম, প্রথম অলিম্পিক গেমস বা সামার অলিম্পিক, এখান থেকে দুটো অলিম্পিক তোমরা দুটো জানো যে অলিম্পিক, দুটো অলিম্পিক খেলা হয়। একটা কি? একটা হলো সামার অলিম্পিক, একটা হলো সামার অলিম্পিক, আর একটা হলো কি? আর একটা হলো উইন্টার অলিম্পিক। তো কোশ্চেন থাকবে যে প্রথম অলিম্পিক বা প্রথম সামার অলিম্পিক, প্রথম সামার অলিম্পিক বা প্রথম অলিম্পিক গেমস কবে খেলা হয়? তো প্রথম অলিম্পিক গেমস খেলা শুরু হয় 1896 সাল থেকে এবং এটা কোথায় শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল গ্রিসে। গ্রিসের কোথায়? গ্রিসের এথেন্স শহর থেকে। গ্রিসের এথেন্স শহরে সর্বপ্রথম অলিম্পিক গেম খেলা হয় এবং সেটা ছিল সামার অলিম্পিক। তাই কোশ্চেন যদি দেয় যে প্রথম অলিম্পিক গেমস কোথায় শুরু হয়েছিল, হয়েছিল সেটা গ্রিসের এথেন্সে। বা প্রথম সামার অলিম্পিক গেমস কোথায় হয়েছিল? সেটা হয়েছিল কোথায়? সেটাও হয়েছিল কিন্তু এই গ্রিসের এথেন্সে। এবার যদি কোশ্চেন স্পেসিফিক করে দেয় যে প্রথম উইন্টার অলিম্পিক, প্রথম শীতকালীন অলিম্পিক বা প্রথম উইন্টার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো প্রথম উইন্টার অলিম্পিক এটা অনুষ্ঠিত হয়েছিল ফ্রান্সে। কত সালে এটা অনুষ্ঠিত হয়? এটা হয় 1924 সালে। তাই কোশ্চেন যদি দেয় প্রথম অলিম্পিক্স তখন হবে 1896, আর প্রথম উইন্টার অলিম্পিক যদি স্পেসিফিক করে দেয় তখন অ্যান্সার হবে কি? তখন অ্যান্সার হবে 1924 সালে। এবার এখান থেকে যেমন এখানে কোশ্চেন ছিল যে প্রথম প্যারা অলিম্পিক গেমস কবে অনুষ্ঠিত হয়? তো প্রথম প্যারা অলিম্পিক গেমস 1960 সালে রোমে অনুষ্ঠিত হয়েছিল। এবার যদি কোশ্চেন দেয় যে উইন্টার অলিম্পিকে, উইন্টার অলিম্পিকে প্রথম প্যারা অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল এবং কবে অনুষ্ঠিত হয়েছিল? তো এটা প্রথম অনুষ্ঠিত হয়েছিল উইন্টারে 1976 সালে। কোথায় সেটা হয়েছিল প্রথম? সেটা হয়েছিল সুইডেনে। এবার এখানে অলিম্পিকের ওপর থেকে যেটা কারেন্ট ফ্যাক্ট আছে সেখান থেকে কোশ্চেন দেবে যে লাস্ট সামার অলিম্পিক কোথায় হয়েছিল, লাস্ট উইন্টার অলিম্পিক কোথায় হয়েছিল এবং এর পরবর্তী সামার এবং পরবর্তী উইন্টার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে। তো লাস্ট সামার অলিম্পিক হয়েছিল 2020 সালে। 2020-তে হতে পারেনি কোভিডের কারণে, তার পরের বছর হয়েছিল, যদিও তার নাম ছিল 2020। এবং এই 2020-র সামার অলিম্পিক এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? হয়েছিল এটা টোকিওতে। টোকিও কোথায় অবস্থিত? টোকিও অবস্থিত জাপানে।
আর উইন্টার অলিম্পিক লাস্ট কবে হয়েছিল? লাস্ট হয়েছিল 2022 সালে। 2022 সালে কোথায়? 2022 সালে বেজিং, চায়নাতে হয়েছিল। এক্সাক্ট জায়গার নাম এই কারণে বলছি, অনেক সময় এক্সামে কিন্তু এক্সাক্ট জায়গা তোমাদের জানতে চাইবে, সেই কারণে কিন্তু এক্সাক্ট জায়গার নাম তোমাদের মনে রাখতে হবে। এর পরবর্তী যে অলিম্পিকটা হবে সামার অলিম্পিক, তাহলে 4 বছর পরে আমরা জানি সামার অলিম্পিক হয় বা উইন্টার অলিম্পিক প্রতি 4 বছর অন্তর হয়। তাহলে 2020 সাথে 4 যোগ করো, অর্থাৎ 2024, মানে এই বছর সামার অলিম্পিকের আয়োজন কোথায় করা হবে? সামার অলিম্পিকের আয়োজন করা হবে প্যারিস। প্যারিস কোথায় অবস্থিত? প্যারিস হলো ফ্রান্সের রাজধানী, অর্থাৎ ফ্রান্সের প্যারিসে এই বছর 2024-এর সামার অলিম্পিকের আয়োজন হবে। আর উইন্টার অলিম্পিক 2022-এর সাথে 4 যোগ করো, 2026 সাল। 2026 সালে উইন্টার অলিম্পিকের আয়োজন কোথায় হবে? এটা হবে মিলান শহর। কোথার মিলান শহর? ইটালির মিলান শহরে উইন্টার অলিম্পিক 2026 আয়োজন হবে। আর প্যারা অলিম্পিক কোথায় হয়? যেখানে সামার অলিম্পিক বা যেখানে উইন্টার অলিম্পিকের আয়োজন হয়, সেই উইন্টার বা সামার অলিম্পিক হয়ে যাওয়ার পর সেখানেই কিন্তু প্যারা অলিম্পিকের আয়োজন করা হয়। তো যে ফ্যাক্টগুলো এখান থেকে লেখালাম সেগুলো অবশ্যই কিন্তু এখান থেকে তোমরা জিনিসটা মাথায় রাখবে। এবার এখান থেকে যেহেতু লাস্ট যে সামার অলিম্পিক হয়েছে 2020-র টোকিও অলিম্পিক, সেই টোকিও অলিম্পিকে ভারতের র্যাঙ্ক কত ছিল সেটা একটু তোমাদের জানতে হবে। ইন্ডিয়া যেহেতু এটা অনেকটা পুরানো, তবুও এখান থেকে কোশ্চেন দিতে পারে, তবুও এখান থেকে আলোচনা করে দিচ্ছি, এটা একটুখানি তোমরা মাথায় রাখবে। ভারতের র্যাঙ্ক ছিল কততম? ভারতের র্যাঙ্ক ছিল 48তম র্যাঙ্ক ছিল। কটা মেডেল ভারত পেয়েছিল? 7টা মেডেল ভারত পেয়েছিল। এবং কোন কোন জিনিসে ভারত মেডেল পেয়েছে এটার উপরে একটা তোমাদের সেশন করিয়ে দেবো পরবর্তী সেশন কিংবা তার পরবর্তী সেশনে, কারণ এখান থেকে কোশ্চেন দেয় যে লভলিনা বরগোহেন ইনি কোন খেলার সাথে সম্পর্কিত এবং ইনি কোন পদক জিতেছিলেন। কারণ সবাই আমরা জানি যে নীরাজ চোপড়া ইনি কিন্তু গোল্ড মেডেল পেয়েছিলেন, এবং একটাই কিন্তু গোল্ড মেডেল পেয়েছিল। 7টা মেডেলের মধ্যে একটা পেয়েছিল গোল্ড, 2টো পেয়েছিল সিলভার এবং 4টে পেয়েছিল ব্রোঞ্জ পদক। তো ব্রোঞ্জ পদক এবং সিলভার পদক এগুলো কারা কারা জিতেছে সেটার উপরে আরেকটা সেশনে তোমাদের ক্লাসটা করিয়ে দেবো। তো নীরাজ চোপড়ার প্রসঙ্গ যেহেতু এসে, এখান থেকে আরও আরেকটা ফ্যাক্ট তোমাদের রিলেট করিয়ে দিই। নীরাজ চোপড়া কোন খেলার সাথে তিনি সম্পর্কিত? ইনি জ্যাভলিন থ্রো এই খেলার সাথে সম্পর্কিত, এবং এনার এই গোল্ড পদক পাওয়ার ফলে এই 2020 সামার অলিম্পিকে এই জ্যাভলিন থ্রোটাকে একটা দিবস হিসেবে পালন করা হয়, অর্থাৎ জ্যাভলিন থ্রো ডে হিসেবে পালন করা হয়। কবে সেটা জ্যাভলিন থ্রো ডে হিসেবে পালন করা হয়? 7 আগস্টে জ্যাভলিন থ্রো ডে হিসেবে পালন করা হয় নীরাজ চোপড়ার স্মরণে। চলে আসো পরের কোশ্চেনে। ধ্যানচাঁদ জাতীয় পুরস্কার 2023 নিম্নলিখিতর মধ্যে যাকে দেওয়া হয়নি তিনি হলেন কে? অর্থাৎ 2023-এ কে কে ধ্যানচাঁদ পুরস্কার পেয়েছে তাদের নাম কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো 2023-এ ধ্যানচাঁদ পুরস্কার পেয়েছে স্বাতিক সিরাজ, রানকি রেড্ডি অ্যান্ড চিরাগ শেট্টি। এরা তিনজনেই 2023-এ এই ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড পেয়েছে। আর আচান্ত শারাত কামাল ইনিও কিন্তু ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড পেয়েছে, ইনি 2023-এ পাননি, ইনি পেয়েছেন গত বছর অর্থাৎ 2022-এ। তো অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে আচান্তা শারাত কামাল, ইনি 2023-এ ধ্যানচাঁদ পুরস্কার পাননি, কারণ এখানে কোশ্চেন দেওয়া হয়েছে 2023-এ কে ধ্যানচাঁদ পুরস্কার পায়নি। তো আচান্তা শারাত কামাল ইনি কিন্তু ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড পেয়েছেন, ইনি পেয়েছিলেন 2022 সালে। তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, আচান্তা শারাত কামাল। এখান থেকে ধ্যানচাঁদ পুরস্কার থেকে একটা কোশ্চেন তোমাদের দেবে যে ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড, এই ধ্যানচাঁদ অ্যাওয়ার্ডের আগের নাম কি ছিল? প্রিভিয়াস নেম কি ছিল? তো প্রিভিয়াস নেম ছিল রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড। রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড ছিল এর প্রিভিয়াস নেম। এখন নাম পরিবর্তন হয়ে এর নাম হয়েছে কি? ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড। এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে যে কেন এই ধ্যানচাঁদের নামে রাখা হয়েছে? ধ্যানচাঁদের নামে এই কারণে রাখা হয়েছে, এনাকে কিন্তু হকির জাদুঘর বলা হয়। তো এখান থেকে কোশ্চেন দেবে যে হকির জাদুঘর কাকে বলা হয়? তো হকির জাদুঘর বলা হয় মেজর ধ্যানচাঁদকে হকির জাদুঘর বলা হতো। চলে আসো পরের কোশ্চেনে।
আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। যারা রেগুলার বেসিসে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করো বা এই চ্যানেলে যে সমস্ত ক্লাসগুলো হয়, জিকে জিএস এর ক্লাস হোক বা ম্যাথের ক্লাস হোক, তারা প্রত্যেকেই জানো যে আমাদের এই চ্যানেলে যে সমস্ত এক্সামের নাম এখানে তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস যদি তোমরা জয়েন না করতে পারো, ক্লাসটা থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতেও তোমরা ক্লাসগুলো করতে পারবে। মাথায় রাখবে প্রত্যেকটা ক্লাস কিন্তু সম্পূর্ণ ফ্রিতে হয়। তো এখানে দেখো যে সমস্ত এক্সামের নাম লেখা আছে, যার মধ্যে পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন কন্ডাক্ট করায় আমাদের ফুড এসআইয়ের এক্সাম, তার জন্য কিন্তু অলরেডি তোমাদের ক্লাস চলছে। ফুড এসআইয়ের পরীক্ষা তোমরা জানো 16 অ্যান্ড 17 মার্চ এখন টেন্টেটিভ হিসাবে ডেট ফিক্স করা হয়েছে, তো সেই দিনেই হয়তো পরীক্ষা হতে পারে। এছাড়া পিএসসির আরও এক্সাম হলো মিসলেনিয়াস ক্লার্কশিপ। তো এই এক্সামগুলোর ওপরে বেস করে অর্থাৎ পিএসসির এক্সামের ওপর বেস করে আমাদের ফার্স্ট ব্যাচ ওপেন করা আছে এবং সেখানেও কিন্তু তোমাদের ক্লাস চলছে অলরেডি। সেকেন্ড ব্যাচ মূলত পুলিশের ব্যাচ, যেখানে তোমাদের জেল পুলিশ, কেপিএসআই সার্জেন্ট, ডাব্লিউপি কনস্টেবল, ডাব্লিউপি লেডি কনস্টেবলের মেন্স এক্সাম, এইগুলোর উপর বেস করে সেকেন্ড ব্যাচ পুলিশের ব্যাচ। আর থার্ড ব্যাচ হলো আমাদের সেন্ট্রালের যে সমস্ত এক্সামগুলো হয় স্টাফ সিলেকশন কমিশনের দ্বারা, জিডি কনস্টেবল, সিজিএল, সিএসএসএল, এমটিএস, সিপিও, দিল্লি পুলিশের এসআই কনস্টেবল, এগুলোর উপর বেস করে আমাদের থার্ড ব্যাচ ক্রিয়েট করা আছে। তো এই তিনটে ব্যাচেই কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমাদের ক্লাসগুলো চলছে, সিলেবাস ওয়াইজ একদম ক্লাসগুলো চলছে। তবে এই তিনটে ব্যাচে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, অর্থাৎ এই ব্যাচগুলোতে যদি তোমরা পড়াশুনো করতে চাও এই ব্যাচগুলোতে যুক্ত হয়ে, তাহলে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে কিন্তু অ্যাড করিয়ে নেওয়া হবে। মাথায় রাখবে তোমাদের ব্যাচে অ্যাড হওয়ার জন্য কোনো রকম ফিস কিন্তু লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে তোমাদের কিন্তু ক্লাসগুলো করানো হচ্ছে এবং ক্লাসগুলো কিন্তু অলরেডি তোমাদের শুরু হয়ে গেছে। এছাড়া এখানে আরও একটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন বর্তমানে যে ইউটিউব চ্যানেলটাতে ক্লাসটা করছো এই চ্যানেলেই কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমাদের ক্লাস হবে। চ্যানেলের নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমাদের জিকে জিএস কভার করানো হবে। জিকে জিএস এর মধ্যে যারা কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত আছে তারা প্রত্যেকেই জানো এর মধ্যে আছে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি, সায়েন্সের 3টে সাবজেক্ট আছে, স্ট্যাটিক, জিকে জিএস। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড ইংলিশ, এই ক্লাসগুলো প্রত্যেকটা সিলেবাস ওয়াইজ তোমাদের এই চ্যানেলে কিন্তু করানো হবে। এছাড়া আমাদের ম্যাথের ক্লাসের জন্য আরও একটা চ্যানেল ওপেন করা হয়েছে, চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। এই চ্যানেলে কিন্তু তোমাদের ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। তাই প্রত্যেককে বলছি যদি তোমরা এই সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করো, বেল আইকনকে অল নোটিফিকেশান সেট করে রাখো এবং রেগুলার বেসিসে এই চ্যানেল থেকে তোমরা ক্লাসগুলো করতে থাকো। আর অ্যাডমিশন নেওয়ার জন্য যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে সেই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে যুক্ত করে নেওয়া হবে এবং সেখান থেকে গাইড করা হবে। চলে আসো পরের কোশ্চেন, শকুন্তলম কে লিখেছেন? শকুন্তলম লিখেছেন কে? লিখেছেন কালিদাস। তো কালিদাসের নাম দেখো এর মধ্যে নেই, এখানে কৃত্তিবাস আছে, বাল্মীকি আছে, কৌটিল্য আছে আর ওপরে কোনোটি নয়। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ওপরের কোনোটি নয়। তাহলে শকুন্তলম কে লিখেছে? শকুন্তলম লিখেছে এক্ষুনি বললাম কালিদাস লিখেছেন শকুন্তলম। কৃত্তিবাস কি লিখেছেন? কৃত্তিবাসের আগে বলি বাল্মীকি কি লিখেছেন। তো বাল্মীকি লিখেছেন রামায়ণ এবং এই রামায়ণের বাংলা ট্রান্সলেট, বাংলা অনুবাদ করেছেন কে? বাংলায় অনুবাদ করেছেন কৃত্তিবাস ওঝা। কৌটিল্যের অপর নাম কি? কৌটিল্যের অপর নাম হলো চাণক্য। এই চাণক্য ইনি কে লিখেছেন? ইনি লিখেছেন অর্থশাস্ত্র। তো কোশ্চেন দেবে যে অর্থশাস্ত্র কে লিখেছেন? তো অর্থশাস্ত্র লিখেছেন কৌটিল্য বা চাণক্য। চলে আসো পরের কোশ্চেনে, কোন বছরে ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয়? ন্যাশনাল স্কুল অফ ড্রামা এটা প্রতিষ্ঠিত হয় কত সালে? প্রতিষ্ঠিত হয় 1959 সালে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখন বর্তমান এই ন্যাশনাল স্কুল অফ ড্রামার এর চেয়ারপারসন কে আছেন? এর প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত আছেন? তো নিযুক্ত আছেন পরেশ রাওয়াল। পরেশ রাওয়াল বর্তমানে এই ন্যাশনাল স্কুল অফ ড্রামার চেয়ারপারসন হিসাবে নিযুক্ত আছেন। চলে আসো পরবর্তী কোশ্চেন, কোন তারিখে ভারতীয় মিউজিয়াম কলিকাতা প্রতিষ্ঠিত হয়েছে? অর্থাৎ কলকাতার যে মিউজিয়াম, ভারতীয় মিউজিয়াম, ইন্ডিয়ান মিউজিয়াম, এটা কত সালে বা কোন তারিখে প্রতিষ্ঠিত হয়েছে? তো এটি প্রতিষ্ঠিত হয়েছে 1814 সালে 2 ফেব্রুয়ারিতে।
ভারতীয় মিউজিয়াম ইন্ডিয়ান মিউজিয়ামের প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই যে কলকাতাতে আমাদের যে ভারতীয় মিউজিয়ামটা আছে, এটা বিশ্বের সবথেকে পুরানো মিউজিয়াম। অর্থাৎ যদি কোশ্চেন দেয় ওল্ডেস্ট মিউজিয়াম অফ ওয়ার্ল্ড, ওল্ডেস্ট মিউজিয়াম অফ দ্য ওয়ার্ল্ড যদি কোশ্চেন দেয়, তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ইন্ডিয়ান মিউজিয়াম। এবং এই ইন্ডিয়ান মিউজিয়ামটা এশিয়ার সবথেকে বড় মিউজিয়াম, এশিয়ার লার্জেস্ট মিউজিয়াম। তাহলে কোশ্চেন যদি দেয় যে বিশ্বের সবথেকে পুরানো মিউজিয়াম কোনটা, তো অ্যান্সার হবে ইন্ডিয়ান মিউজিয়াম, ভারতীয় মিউজিয়াম, যেটা কলকাতাতে অবস্থিত। এবং কোশ্চেন যদি দেয় এশিয়ার সবথেকে লার্জেস্ট, এশিয়ার লার্জেস্ট মানে ভারতেরও লার্জেস্ট হবে, তাহলে এশিয়ার লার্জেস্ট বা ভারতের লার্জেস্ট মিউজিয়াম কোনটা, অ্যান্সার হবে কি ইন্ডিয়ান মিউজিয়াম অর্থাৎ ভারতীয় মিউজিয়াম। এবং সেটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1814 সালে 2 ফেব্রুয়ারিতে সেটা প্রতিষ্ঠিত হয়েছিল। চলে আসো পরবর্তী কোশ্চেন। কে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত? এই চারজনের মধ্যে কে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত? গৌরীশঙ্কর, ইউ শ্রীনিবাস, পান্নালাল ঘোষ না খগেন দে? তো বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত হলেন পান্নালাল ঘোষ। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাকলির উৎপত্তি হয়েছে কোথা থেকে? ওড়িশা থেকে, বঙ্গ থেকে, কেরালা থেকে না কর্ণাটক? এই যে কথাকলি ড্যান্স, এটা কোন রাজ্যের ফেমাস ড্যান্স? তো কথাকলি হলো কেরালার ড্যান্স। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। তো এখান থেকে ক্লাসিক্যাল ড্যান্স, কিছু ক্লাসিক্যাল ড্যান্স আছে সেগুলো আমি এখান থেকে রিলেট করিয়ে দেবো। তাহলে কেরালার কি বললাম? কেরালার একটা ড্যান্স আমি ফর্ম বলে দিলাম কি কথাকলি। কেরালার আরেকটা ড্যান্স ফর্ম আছে যেটা এক্সামে তোমাদের কোশ্চেন দেয়, সেটা হলো কি? সেটা হলো মোহিনী নাট্যম। তো মোহিনী নাট্যম যদি কোশ্চেন দেয় এটা কোন রাজ্যের ক্লাসিক্যাল ড্যান্স? তো অ্যান্সার হবে এটা কেরালার ক্লাসিক্যাল ড্যান্স। কোশ্চেন দেবে কত্থক, কত্থক আর কথাকলি এই দুটোর মধ্যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুলিয়ে ফেলে। তো কথাকলির লাস্টে যে লেটারটা আছে সেটা কি? সেটা হলো ল। আর কেরালার লাস্টের যে লেটারটা আছে সেটা দেখো ল। তো এখান থেকে এইভাবে তোমরা রিলেট করতে পারো যে কেরালা কথাকলি। আর কত্থক কোনটা? কত্থক হলো উত্তরপ্রদেশের ড্যান্স ফর্ম। এরপর আরেকটা ড্যান্স ফর্ম আছে কুচিপুডি। কুচিপুডি, কুচিপুডি কোথাকার? কুচিপুডি হলো অন্ধ্রপ্রদেশ। কোথাকার? এখানে আমি বাংলাতে লিখে দিচ্ছি, এপি মানে অনেকে অরুণাচল প্রদেশ ভাবে, তো অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের ড্যান্স ফর্ম হলো কুচিপুডি। এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে যে ভারতনাট্যম, ভারতনাট্যম এটা কোন রাজ্যের ড্যান্স ফর্ম? ভারতনাট্যম হলো তামিলনাড়ুর ড্যান্স ফর্ম। আর পশ্চিমবঙ্গের ড্যান্স ফর্ম কি? পশ্চিমবঙ্গের ক্লাসিক্যাল ড্যান্স, পশ্চিমবঙ্গের ক্লাসিক্যাল ড্যান্স হলো ছৌ নৃত্য, ছৌ নাচ। আরেকটা হলো বাউল ড্যান্স, বাউল নাচ। ছৌ ডান্সটা অনেক সময় ঝাড়খণ্ডেরও যদি অপশান থাকে, অপশানে যদি ওয়েস্ট বেঙ্গল না থাকে, অপশানে যদি ঝাড়খণ্ড থাকে, তো ঝাড়খণ্ডেরও কিন্তু ড্যান্স হলো এই ছৌ ড্যান্স। তো এইটা কিন্তু একটু মাথায় রাখবে। এছাড়া এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে যে সাত্তেরিয়া, সাত্তেরিয়া ড্যান্সের উপরে আজকের ক্লাসেই একটা কোশ্চেন রাখা আছে পরবর্তীতে। তো সাত্তেরিয়া যে ড্যান্স, এই সাত্তেরিয়া ড্যান্স ফর্ম এটা কোন স্টেটের? এটা হলো আসাম রাজ্যের এটা ড্যান্স। তাহলে এখান থেকে অনেকগুলো ড্যান্স ফর্ম করিয়ে দিলাম। একটা হলো কথাকলি মোহিনীনাট্যম, সেটা কোথাকার? সেটা হলো কেরালার। কত্থক হলো উত্তরপ্রদেশ, কুচিপুডি হলো অন্ধ্রপ্রদেশ, ভারতনাট্যম তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গলের হলো ছৌ নাচ আর বাউল নাচ। ছৌ নাচটা পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ডেরও কিন্তু ড্যান্স। আর সাত্তারিয়া ড্যান্সটা হলো কোথাকার? সেটা হলো আসামের। চলে আসো পরের কোশ্চেন। একজন বিখ্যাত কুচিপুডি নৃত্যশিল্পীর নাম হলো যামিনী রেড্ডি, ভারতী গুপ্তা, দুর্গা দাস না সীতার দেবী? তো একজন বিখ্যাত কুচিপুডি নৃত্যশিল্পীর নাম হলো কি? নাম হলো দুর্গা দাস। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। এক্ষুনি বললাম কুচিপুডি কোন স্টেটের নৃত্যশিল্প? এটা হলো অন্ধ্রপ্রদেশের এটা নৃত্যশিল্প। এখান থেকে আরেকজনের নাম তোমাদের রিলেট করিয়ে দিই, নাম হলো বিরজু মহারাজ। তো কোশ্চেন দেবে বিরজু মহারাজ নিম্নের কিসের সাথে সম্পর্কিত? তো বিরজু মহারাজ ইনি
কত্থক ড্যান্সের সাথে সম্পর্কিত। কত্থক কোন স্টেটের ড্যান্স? এক্ষুনি পড়ালাম, কত্থক হলো উত্তরপ্রদেশের ড্যান্স ফর্ম। চলে আসো পরের কোশ্চেন। গিধা পার হুম মহিলারা প্রস্তুত করেন বিবাহ উৎসবের যে রাজ্যে, তা হলো কোনটা? তো এই কোশ্চেনটা তোমাদের একটা WBCS এর এক্সামে দিয়েছিল, সেই কারণে কিন্তু আমি কোশ্চেনটা রেখেছি। গিধা পার হুম এই যে ড্যান্স ফর্মটা, এটা হলো পাঞ্জাবের। তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এছাড়া পাঞ্জাবের আরেকটা ফেমাস ড্যান্স হলো কি, সেটা হলো ভাংড়া। দিতে পারে কোশ্চেনে, ভাংড়া ড্যান্স ফর্ম কোথায় হয়? সেটা হয় কিন্তু পাঞ্জাবে। চলে আসো পরের কোশ্চেন। নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি মহাত্মা গান্ধী লিখেছেন? কনকোয়েস্ট অফ সেলফ, ক্রিসেন্ট মুন, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট আর ডিসেন্ট অফ ম্যান, এর মধ্যে কোন বইটা মহাত্মা গান্ধী লিখেছেন? তো মহাত্মা গান্ধী লিখেছেন কনকোয়েস্ট অফ সেলফ, অপশন এ এর সঠিক অ্যান্সার। মহাত্মা গান্ধীর লেখা আরও দুটো তিনটে বই তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। একটা তো কনকোয়েস্ট অফ সেলফ, এখানে কোশ্চেনে ছিল, সেটা বলে দিলাম। আরেকটা হলো হিন্দ স্বরাজ। হিন্দ স্বরাজ, হিন্দ স্বরাজ বই লিখেছেন কে? মহাত্মা গান্ধী। এছাড়া আরেকটা কোশ্চেন যেটা বহুবার এক্সামে দিয়েছে, মাই এক্সপেরিমেন্ট, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এই বইটা কে লিখেছেন? এটাও কিন্তু লিখেছেন মহাত্মা গান্ধী। এবং মহাত্মা গান্ধীর থেকে আরেকটা বই মাথায় রাখবে, এটা কিন্তু রিসেন্ট একটা এক্সামে দিয়েছিল, তো এটা কিন্তু তোমাদের দিতে পারে, যে ইন্ডিয়া অফ ড্রিমস, এই বইটাও লিখেছেন কে? এই বইটাও লিখেছেন মহাত্মা গান্ধী। ক্রিসেন্ট মুন এই বইটা কে লিখেছেন? ক্রিসেন্ট মুন বইটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর.এন. টেগর এই বইটা লিখেছেন। আর ডিসেন্ট অফ ম্যান এই বইটা কি লিখেছেন? এই বইটা লিখেছেন চার্লস ডারউইন। চার্লস ডারউইন এই বইটা লিখেছেন। চলে আসো পরের কোশ্চেনে। এসএস অন গীতা এই বইটা কে লিখেছেন? বঙ্কিমচন্দ্র, মহাত্মা গান্ধী, আর.এন. টেগর না অরবিন্দ ঘোষ? তো এসএস অফ গীতা এই বইটা লিখেছেন কে? লিখেছেন অরবিন্দ ঘোষ, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। বঙ্কিমচন্দ্র ফেমাস বই, একটা ফেমাস এনার উপন্যাস, সেটা কি? সেটা হলো আনন্দমঠ। আনন্দমঠ উপন্যাসটা ফেমাস এই কারণে, এই আনন্দমঠ উপন্যাসের একটা গান, তার নাম কি? তার নাম হলো বন্দে মাতারাম। তো কোশ্চেন দেয় যে বন্দে মাতারাম এর গানটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? তো নেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস থেকে। কে লিখেছেন বন্দে মাতারাম গানটা? লিখেছেন অবভিয়াসলি বঙ্কিমচন্দ্র। তো এই বন্দে মাতারাম যে গানটা, এই গানটা কোশ্চেন দেবে এখান থেকে ইতিহাসের থেকে, যে প্রথম কবে গাওয়া হয়েছিল? তো এই বন্দে মাতারাম গানটা ফার্স্ট গাওয়া হয়েছিল 1896 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে সেশনটা বসেছিল, অধিবেশন বসেছিল। কোন অধিবেশন বসেছিল? কলকাতা অধিবেশন বসেছিল। তো 1896 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কলকাতা অধিবেশন বা কলকাতা সেশনে এই গানটা প্রথম গাওয়া হয়েছিল। কে গেয়েছিলেন? কোশ্চেন দেবে প্রথম এই গানটা কে গেয়েছিলেন? প্রথম এই গানটি গেয়েছেন, গানটি গেয়েছেন কে? প্রথম এই গানটি গেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখানেই কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে, কারণ ফার্স্ট অপশানে থাকবে বঙ্কিমচন্দ্র, অ্যান্সার হয়ে যাবে ভুল। যদি কোশ্চেন দেয় যে বন্দে মাতরম গানটি কলকাতা অধিবেশনে প্রথম কে গেয়েছিলেন, অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি গেয়েছিলেন। এবং সেশনটা কবে বসেছিল? 1896। তো 1896 সালে এই আইএনসি এর অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যিনি সভাপতিত্ব করেছিলেন, অর্থাৎ যিনি প্রেসিডেন্ট ছিলেন, তার নামটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তার নাম কি? তার নাম হলো রাহিমতুল্লাহ সায়ানি। ইনি কিন্তু এই অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন। রবীন্দ্রনাথ থেকে রবীন্দ্রনাথের ফেমাস উপন্যাস কি? সেটা হলো গীতাঞ্জলি। গীতাঞ্জলি। এবং এই গীতাঞ্জলি উপন্যাসের জন্য ইনি সর্বপ্রথম কিন্তু নোবেল পেয়েছিলেন ভারতে। ভারতের সর্বপ্রথম নোবেল প্রাইজ কে পেয়েছেন? পেয়েছেন কিন্তু এই আর.এন. টেগর। কিসের জন্য?
গীতাঞ্জলি উপন্যাসের জন্য, অর্থাৎ তিনি কোন সাবজেক্টের ওপরে নোবেল পেয়েছেন? তিনি সাহিত্যের ওপর অর্থাৎ লিটারেচারের ওপরে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। কবে পেয়েছিলেন? 1911 সালে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন এবং তিনি হলেন ভারতের সর্বপ্রথম নোবেল বিজয়ী। চলে আসো পরের কোশ্চেন। আই ফেলো দ্য মহাত্মা এই বইটা কে লিখেছেন? তো আই ফেলো দ্য মহাত্মা এই বইটা লিখেছেন কে এম মুন্সি। অপশান নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। রাজেন্দ্র প্রসাদ থেকে কিছু ফ্যাক্ট তোমাদের এখান থেকে রিলেট করিয়ে দিই। যদি এখানে কোশ্চেন দেয় যে ভারতের ইন্ডিয়ার প্রথম প্রেসিডেন্ট, ইন্ডিয়াস ফার্স্ট প্রেসিডেন্ট কে? তো ভারতের প্রথম প্রেসিডেন্ট বা স্বাধীন ভারতের প্রথম প্রেসিডেন্ট কে? তিনি হলেন রাজেন্দ্র প্রসাদ। এখান থেকে যদি কোশ্চেন দেয় যে ভারতের যে গণপরিষদ গঠন করা হয়েছিল, গণপরিষদ, এই গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে হয়েছিলেন? তো গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি হয়েছিলেন এই ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কবে হয়েছিলেন এই প্রথম সভাপতি? 11 ডিসেম্বর 1946 সালে। আচ্ছা, এখান থেকে গণপরিষদ থেকে এই কোশ্চেন দিতে পারে, ভারতের একটা যে গণপরিষদ গঠন করতে হবে, এই গণপরিষদ গঠন করার কথা কিসে বলা ছিল? বলা ছিল ক্যাবিনেট মিশন। কোন মিশনে বলা ছিল? ক্যাবিনেট মিশনে কিন্তু বলা হয়েছিল, এবং ক্যাবিনেট মিশনে বলা হয়েছিল ভারতের যে গণপরিষদটা গঠন করা হবে, অর্থাৎ গণপরিষদকে ইংলিশে কি বলা হয়? বলা হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। বলা হয়। তো ভারতের প্রথম এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ গণপরিষদ, এটার গঠনের জন্য কতজন মিনিমাম সদস্যের কথা বলা হয়েছিল? ক্যাবিনেট মিশনে বলা হয়েছিল 389 সদস্যের কথা। এক্সামে কিন্তু বহুবার কোশ্চেন দিয়েছে, সুতরাং কোশ্চেনটা মাথায় রাখবে। কিন্তু 389 জন সদস্য হয়নি, 90 জন সদস্য কম হয়েছিল। তবুও গঠন করা হয়েছিল কতজন সদস্য দিয়ে? 299 জন সদস্য দিয়ে সেখানে কিন্তু এই গণপরিষদের ফার্স্ট মিটিং কিন্তু আয়োজন করা হয়েছিল। এবং এই গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি, কি বলেছি? ফার্স্ট পার্মানেন্ট যিনি সভাপতি হয়েছিলেন তিনি কে ছিলেন? তিনি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবার যদি কোশ্চেন দেয় গণপরিষদের প্রথম সভাপতি, গণপরিষদের যদি কোশ্চেন দেয় প্রথম সভাপতি কোথার? গণপরিষদের, তখন অ্যান্সার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন অ্যান্সার হবে সচ্চিদানন্দ সিনহা হলেন গণপরিষদের প্রথম সভাপতি। এবং এই সচ্চিদানন্দ সিনহা ছিলেন কিন্তু অস্থায়ী সভাপতি, অর্থাৎ ইনি কিন্তু ইলেক্টেড হয়ে আসেননি, ইনি ছিলেন নমিনেটেড। এবং ইনি অস্থায়ী কারণ আছে, যখন গণপরিষদের গঠন হয়েছিল সেই প্রথম দিনে তখন কিন্তু ইলেকশন করা সম্ভব হয়নি, অর্থাৎ প্রেসিডেন্ট কে হবে সেই ইলেকশন করা সম্ভব হয়নি। সেই কারণে সেই দিন সেই সভাতে, অর্থাৎ এই 299 জনের মধ্যে যে সব থেকে বয়স্ক ছিলেন, যে সব থেকে ওল্ডেস্ট ছিলেন, তিনি ছিলেন কে? তিনি ছিলেন সচ্চিদানন্দ সিনহা। তো তাকে কিন্তু সেদিন সভাপতিত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং এই যে বয়স্ককে যে সভাপতিত্ব করা, বা যখন বিধানসভা গঠন হয় প্রথম দিন বা লোকসভা গঠন হয় প্রথম দিন, সেখানে কিন্তু সেম এই একই টেকনিক অ্যাপ্লাই করা হয়, অর্থাৎ সেই সভাতে সবথেকে বয়স্ক যে থাকে তাকেই কিন্তু সেই সভা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, এবং সেখানে বলা হয় তাকে কি? প্রোটেম স্পিকার। তো তেমনি এখানে সচ্চিদানন্দ সিনহাকে সবথেকে ওল্ডেস্ট বলে এনাকে কিন্তু সেদিন সভাপতিত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেটা কবে আয়োজন হয়েছিল? 9 ডিসেম্বর 1946 সালে। এবং এই যে কনসেপ্টটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, বা কোন দেশের থেকে এই আইডিয়াটা নেওয়া হয়েছে? ফ্রান্সের থেকে। তো এই কোশ্চেনটা তোমাদের দিয়েছিল যে সবথেকে বয়স্ক পার্সনকে সভাপতিত্ব করার এই আইডিয়াটা কোন দেশের থেকে অ্যাডপ্ট করা হয়েছে, কোন দেশের থেকে নেওয়া হয়েছে সেটা ফ্রান্সের থেকে। তো এখানে গণপরিষদের প্রথম সভাপতি দিলে অ্যান্সার হবে সচ্চিদানন্দ সিনহা। যদি কোশ্চেন দেয় গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি, তখন অ্যান্সার হবে কি? তখন অ্যান্সার হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সুতরাং কোশ্চেন কি জানতে চাইছে সেটা পড়ে ঠিকঠাক করে কিন্তু তোমরা অ্যান্সার দেবে। এবার যদি আমি এখানে একটু ফ্যাক্ট রিলেট করিয়ে দিই যে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট কে ছিল? ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ছিল এইচ সি মুখার্জি।
এই গণপরিষদের কথাই বলছি। গণপরিষদের প্রথম যিনি চেয়ারম্যান ছিলেন, ভাইস প্রেসিডেন্ট নয়, ভাইস চেয়ারম্যান যিনি ছিলেন তার নাম হলো কি এইচ.সি. মুখার্জি। আর ভারতের যিনি প্রথম প্রাইম মিনিস্টার ছিলেন, ভারতের প্রথম প্রাইম মিনিস্টার, তার নাম আমরা প্রত্যেকেই জানি যে জওহরলাল নেহেরু ছিলেন ভারতের প্রথম প্রাইম মিনিস্টার। চলে আসো পরের কোশ্চেন। কত তারিখে সত্রিয়া নৃত্যকে সঙ্গীত নাটক একাডেমি স্বীকৃত করে? তো এক্ষুনি বললাম সত্রিয়া ড্যান্স ফর্মটা এটা কোন স্টেটের? এটা হলো আসামের। এবং কবে এই ড্যান্স ফর্মটা সাহিত্য নাটক একাডেমির অ্যাওয়ার্ড পেয়েছে? তো এটা পেয়েছে 2000 সালে, 15 নভেম্বর 2000 সালে। অপশান বি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। আঞ্চলিক নৃত্য যার নাম হিতক, এটা কোন রাজ্যে পরিবেশিত হয়? তো হিতক এই যে ড্যান্স ফর্মটা এটা হলো জম্মু কাশ্মীরের ড্যান্স ফর্ম। অপশান এ এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। আনন্দমঠ বইয়ের লেখক হলেন একজন। তো এক্ষুনি আনন্দমঠের পুরো ডিটেলসে তোমাদের ডিসকাস করালাম। তো আনন্দমঠ কে লিখেছেন? আনন্দমঠ লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি ইনি লিখেছেন আনন্দমঠ উপন্যাসটা, এবং ইনি অবভিয়াসলি একজন ভারতীয়। তো অপশান নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। জুরাসিক পার্ক এই বইটা কে লিখেছেন? তো কোশ্চেনটা তোমাদের একটা WBCS এর এক্সামে দিয়েছিল, সেই কারণে কোশ্চেনটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তো জুরাসিক পার্ক একটা ফেমাস মুভি, ফেমাস হলিউড মুভি। তো এটার এই বইটার কে লিখেছেন? এই বইটা লিখেছেন মাইকেল ক্রিকটন। অপশান এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেনে। কোন দেশের লেখক লং ওয়াক টু ফ্রিডম এই বইটা লিখেছেন? তো লং ওয়াক টু ফ্রিডম এই বইটা একটা কিন্তু আত্মজীবনী, অর্থাৎ অটোবায়োগ্রাফি। এই অটোবায়োগ্রাফিটা কার উপরে অটোবায়োগ্রাফি? এটা হলো নেলসন ম্যান্ডেলা। এবার আশা করি এনার নাম থেকেই বুঝতে পারছো যে এটা কোন দেশের লেখক লিখেছেন। তো এটা লিখেছেন সাউথ আফ্রিকার, কারণ সাউথ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট কে ছিলেন নেলসন ম্যান্ডেলা, এবং তার আত্মবায়োগ্রাফি অর্থাৎ আত্মজীবনী অটোবায়োগ্রাফিটাই হলো লং ওয়াক টু ফ্রিডম। চলে আসো পরের কোশ্চেন। দ্য রোড অ্যাহেড এই বইটা কে লিখেছেন? তো দ্য রোড অ্যাহেড এই বইটা লিখেছেন বিল গেটস। বিল গেটসের নাম আশা করি প্রত্যেকেরই জানা উচিত, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে বহুবার পড়িয়েছি। বিল গেটস হলেন মাইক্রোসফটের ফাউন্ডার হলেন, সংস্থাপক হলেন বিল গেটস। কবে মাইক্রোসফট তিনি এস্টাবলিশ করেন, কবে ফাউন্ডেশন করেন? 1975 সালে। কোথায়? আমেরিকা থেকে তিনি কিন্তু এই মাইক্রোসফটের স্থাপন করেন। আর মাইক্রোসফটের বর্তমান যিনি সিও পদে নিযুক্ত আছেন, অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার, এনার নামটা বহুবার করেছি কারণ ইনি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত। এনার নাম হলো সত্য নাডেলা, ফুল নাম হলো সত্য নারায়ণা নাডেলা। চলে আসো পরের কোশ্চেনে। কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয় অরণ্যটা অবস্থিত? অর্থাৎ সুলতানপুর বার্ড স্যাংচুয়ারি এটা কোন রাজ্যে অবস্থিত? তো সুলতানপুর বার্ড স্যাংচুয়ারি এটা অবস্থিত হরিয়ানা রাজ্যে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। হরিয়ানার কোথায়? হরিয়ানার গুড়গাঁও বা গুরুগ্রাম বলা হয়, একই নাম। হরিয়ানার গুরুগ্রামে এই সুলতানপুর বার্ড স্যাংচুয়ারিটা অবস্থিত। এখানে বাকি স্টেটগুলোর নাম দেওয়া আছে, সেখান থেকে যদি আমি কিছু ন্যাশনাল পার্ক, ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক যেগুলো এক্সামে দেয় সেগুলো যদি রিলেট করিয়ে দিই, তো উত্তরপ্রদেশের সাথে রিলেট করো। উত্তরপ্রদেশে অনেকগুলো ন্যাশনাল পার্ক আছে। একটা হলো দুধওয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত। নবাব থেকেই আশা করি, যদি জানাও না থাকে তোমরা আন্দাজে অ্যান্সার করতে পারবে। কারণ কি, নবাবের শহর কাকে বলা হয়? লখনৌকে কিন্তু বলা হয় নবাবের শহর। তো সেখান থেকে নবাবের থেকে তোমরা রিলেট করতে পারবে সেটা কোথায় অবস্থিত। লখনৌ অবস্থিত উত্তরপ্রদেশে। তো নবাবগঞ্জ
বার্ড স্যাংচুয়ারি অর্থাৎ নবাবগঞ্জ পাখি অভয়ারণ্যটা অবস্থিত কোথায়? উত্তরপ্রদেশে অবস্থিত। রানীপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, কিছুদিন আগে এই রানীপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা অনেক ফেমাস ছিল। এই কারণে, কিসের জন্য ফেমাস ছিল? কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে কিন্তু পড়িয়েছি। রানীপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এটা ফেমাস ছিল রানীপুর ভারতের 53তম টাইগার রিজার্ভ হিসাবে। কিন্তু বর্তমানে আরও আরেকটা টাইগার রিজার্ভ তৈরি হয়ে গেছে, সেটার নাম কি? সেটা হলো 54তম টাইগার রিজার্ভ, 54th টাইগার রিজার্ভ। সেটা কোথায় অবস্থিত? সেটা অবস্থিত মধ্যপ্রদেশে। এবং সেই টাইগার রিজার্ভের নাম কি? সেই টাইগার রিজার্ভের নাম হলো বীরাঙ্গনা বীরাঙ্গনা দুর্গাবতী ন্যাশনাল পার্ক। বীরাঙ্গনা দুর্গাবতী ন্যাশনাল পার্ক, এটা হলো ভারতের এখন 54তম টাইগার রিজার্ভ। আর ভারতে এখন বর্তমান টাইগার রিজার্ভের সংখ্যা কটা? টোটাল টাইগার রিজার্ভের সংখ্যাটা হলো কিন্তু 54টা, এবং 54তম কোনটা? সেটা হলো কিন্তু মধ্যপ্রদেশের বীরাঙ্গনা দুর্গাবতী ন্যাশনাল পার্ক। গুজরাট থেকে রিলেট করো, গুজরাটের গির ন্যাশনাল পার্ক। এই গির ন্যাশনাল পার্ক কিসের জন্য ফেমাস? এটা এশিয়াটিক লায়নের জন্য ফেমাস হলো গির ন্যাশনাল পার্ক। আসামের থেকে দুটো ন্যাশনাল পার্ক বহুবার পড়িয়েছি, একটা হলো কাজিরাঙ্গা। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কিসের জন্য ফেমাস? এটা একশৃঙ্গ গন্ডারের জন্য ফেমাস হলো কাজিরাঙ্গা। আরেকটা হলো মানাস ন্যাশনাল পার্ক, এটা অবস্থিত কোথায়? অবস্থিত আসামে। তো কোথায় কোন ন্যাশনাল পার্ক যেগুলো অপশানে আছে সেগুলো কিন্তু তোমাদের ডিসকাস করে দিলাম। এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এখান থেকে কোশ্চেন দেবে যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোন স্টেটে অবস্থিত, কিসের জন্য ফেমাস, গির কোন স্টেটে অবস্থিত, কিসের জন্য ফেমাস, 54তম টাইগার রিজার্ভ নতুন কোনটা হয়েছে? তো অ্যান্সার হবে বীরাঙ্গনা দুর্গাবতী। বা কোন স্টেটে হয়েছে? মধ্যপ্রদেশে হয়েছে। তো এইভাবে কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে। চলে আসো পরের কোশ্চেন, উলার হ্রদ। উলার হ্রদটা কোন রাজ্যে অবস্থিত? তো উলার হ্রদ এটা অবস্থিত জম্মু কাশ্মীরে। এবং উলার হ্রদ কি? উলার হ্রদ হলো ভারতের ইন্ডিয়ার সবথেকে বড়, ইন্ডিয়ার লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, অর্থাৎ ভারতের সবথেকে মৃদু জলের যে হ্রদ তার নাম কি? তার নাম হলো উলার হ্রদ। কোশ্চেনটা কিন্তু অনেকবার এক্সামে দিয়েছে, মাথায় রাখবে। এবার যদি কোশ্চেন দেয় ইন্ডিয়ার সবথেকে বড়, ইন্ডিয়ার মানে সমস্ত হ্রদের মধ্যে সবথেকে বড়, অথবা যদি কোশ্চেন দেয় লংগেস্ট, মানে লার্জেস্ট মানে কি? বড়, লংগেস্ট মানে দৈর্ঘ্যে বড়, হ্রদ কোনটা? তো লার্জেস্ট এবং লংগেস্ট লেক, এটা কিন্তু ফ্রেশ ওয়াটার বলছি না, আমি মেনশন করছি না, এটা বলছি ওভারঅল লেকের ওপরে, ওভারঅল হ্রদের ওপরে। তো সব থেকে লার্জেস্ট এবং লংগেস্ট ভারতের মধ্যে সেই লেকের নাম কি? নাম হলো ভেম্বানাদ হ্রদ। ভেম্বানাদ হ্রদ কোথায় অবস্থিত? এটা অবস্থিত কেরালা রাজ্যে অবস্থিত। তো কোশ্চেন যদি দেয় লংগেস্ট এবং যদি কোশ্চেন দেয় লার্জেস্ট, যে কোনো একটা দিক, লংগেস্ট দিক বা লার্জেস্ট দিক, তখন অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ভেম্বানাদ হ্রদ। সেটা কোথায় অবস্থিত? কেরালা রাজ্যে অবস্থিত। তো লার্জেস্টের প্রসঙ্গ যেহেতু এসছে, এখানে যদি কোশ্চেন দেয় সব থেকে ছোট, সব থেকে স্মলেস্ট হ্রদ কোনটা ভারতের? ভারতের সব থেকে স্মলেস্ট লেক, তার নাম কি? তার নাম হলো পুকোডে। পুকোডে হলো ভারতের সব থেকে ছোট হ্রদ। এবার এখান থেকে একটা কোশ্চেন অনেকবার দিয়েছে যে ভারতের ইন্ডিয়াস ভারতের লার্জেস্ট ব্রাকিশ ওয়াটার লেক, ব্রাকিশ ওয়াটারের বাংলা অর্থ কি? লোনা জল। ভারতের সব থেকে বড় লোনা জলের হ্রদ কোনটা? লোনা জলের হ্রদ সেটা কোনটা? সেটা হবে চিল্কা হ্রদ। সেটা কি? চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? চিল্কা হ্রদ অবস্থিত কোথায়? সেটা অবস্থিত উড়িষ্যা রাজ্যে, ওড়িশাতে অবস্থিত। আর যদি কোশ্চেন দেয় যে ইন্ডিয়ার ইনল্যান্ড স্যালাইন ওয়াটার, ভারতের মধ্যে, কারণ চিল্কা হলো কিন্তু একটা সাইটে,
যেখানে সমুদ্রের সঙ্গে কানেক্ট হচ্ছে। আর যদি কোশ্চেন দেয় ভারতের মেনল্যান্ডের মধ্যে, মানে ভারতের জমির মধ্যে, ইনল্যান্ড, ভারতের ইনল্যান্ডের মধ্যে সব থেকে বড় লোনা জলের হ্রদ কোনটা? লোনা জলের হ্রদ সেটা কোনটা? সেটা হবে সাম্বাল লেক। সাম্বাল লেক। সাম্বাল লেক কোথায় অবস্থিত? এটা অবস্থিত রাজস্থানে। রাজস্থানে অবস্থিত। তো কোশ্চেন এইভাবে দিতে পারে যে সাম্বাল লেক, সাম্বাল হ্রদ কোথায় অবস্থিত? এটা অবস্থিত রাজস্থানে। আর ভারতের সব থেকে মিঠা জলের হ্রদ সেটা হলো, কোশ্চেনেই ছিল উলার হ্রদ, সেটা কোথায় অবস্থিত? অবস্থিত সেটা জম্মু কাশ্মীরে, এবং এটা ভারতের পাশাপাশি এশিয়ার কিন্তু সব থেকে বড় মিষ্টি জলের হ্রদ, অর্থাৎ ফ্রেশ ওয়াটার লেক। চলে আসো পরের কোশ্চেন। আন্নামালাই পর্বতটা কোন রাজ্যে অবস্থিত? তো আন্নামালাই এই যে পর্বতটা, এটা অবভিয়াসলি সাউথে অবস্থিত। সাউথের কোথায়? সাউথের কেরালা রাজ্যে অবস্থিত। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই আন্নামালার যে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো আন্নামালাইয়ের সর্বোচ্চ শৃঙ্গ এর নাম হলো আনাইমুদি। আনাইমুদি হলো এর সর্বোচ্চ শৃঙ্গ। চলে আসো পরের কোশ্চেন। হলোগ্রাফিক ইমেজিং প্রসেস কোন বিশ্ববিদ্যালয় উন্নীত করেছে, যার দ্বারা পারিপার্শ্বিক পরিবেশে ওয়াইফাই রাউটারের মাধ্যমে 3D অর্থাৎ 3 ডাইমেনশনাল ইমেজ প্রস্তুত করতে পারে? তো এটা কোন বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়েছে? তো এটা করা হয়েছে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। এসসিএম এর পুরো নাম কি? তো এরকম পুরো নামের উপরে কোশ্চেন থাকতে পারে। তো এসসিএম এর ফুল ফর্ম হলো স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আজকে ক্লাসে তোমাদের এই 25টা কোশ্চেন রাখা হয়েছে। আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও ডাউট থাকে তো অবভিয়াসলি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দাগ নম্বর সহকারে যে কোন কোশ্চেনে কোথায় তোমাদের ডাউট থাকছে। তাহলে আমরা সেটা তোমাদেরকে পরবর্তী ক্লাসে সেই ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি। ক্লাস ভালো লাগলে অবভিয়াসলি ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে বা সামনে 28শে জানুয়ারি কেপি, এসআই এবং সার্জেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছে। এবং প্রত্যেককে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে। যে কোশ্চেনগুলো পড়ানো হলো সেইখানে যে এক্সট্রা ইনফরমেশনগুলো তোমাদের নোট ডাউন করানো হয়েছে সেগুলো কিন্তু খাতায় নোট ডাউন করবে, এবং প্রতিদিন কিন্তু প্রতি 2 দিন বা 3 দিন অন্তর কিন্তু জিনিসটা রিভাইজ করবে। তাহলে কিন্তু জিনিসটা মনে থাকবে। নাহলে এক্সাম হলে গিয়ে এটা হবে যে হ্যাঁ এই জিনিসটা পড়েছিলাম কিন্তু অ্যান্সার কি সেটা মনে আসছে না। তো এটাই কিন্তু এক্সামে হলে হয়, বাস্তব কথা বলে দিলাম। তো রিভাইজ কিন্তু রেগুলার বেসিসে করবে, দরকার পড়লে ক্লাসটাকে আরও একবার রিমাইন্ড করে দেখবে। তো যাই হোক, ক্লাসটা আমরা এখানে শেষ করছি। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।